দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ সহ দুই উপদেষ্টার সাক্ষাৎ, সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের। পরামর্শ না নিলে সরকারকে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনার হুঁশিয়ারি বিএনপির, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান। সাভারের ভূমি অফিসগুলো যেন আলাদিনের চেরাগ, ফ্ল্যাট বাড়ির মালিক পিয়ন পেশকার, সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়। ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশনে কমেছে যাত্রী পারাপার, রাজস্ব আয়ে ঘাটতি, ক্ষতির মুখে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। ক্যান্সার প্রতিরোধী মিষ্টি আলুর নতুন জাত উদ্ভাবন, কৃষি বিশ্ববিদ্যালয়ের উৎপাদন করা যাবে বছরব্যাপী, চাষাবাদে লাভবান হবেন কৃষকরা। এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো শহরে বিমান বিধ্বস্ত, ৩ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত বেশ কয়েকজন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। এছাড়াও দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির শীর্ষ পর্যায়ের সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম। জানা যায়, দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা যায়। এদিকে বিভিন্ন ইস্যুতে হঠাৎ দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির মধ্যকার অপ্রত্যাশিত বিভাজন মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির প্রতি আহ্বান, যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়লেন মোহাম্মদ জসিমউদ্দিন। তার জায়গায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে জানানো হয়েছে, শুক্রবার থেকে এই আদেশ কার্যকর হবে। আদেশে বলা হয়, মোহাম্মদ জসিমউদ্দিনের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর একটি মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ঢাকা সহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আশ্রয় প্রার্থনা করেন। আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চেয়ে জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল। এমন প্রেক্ষিতে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সহ ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতি উন্নতি হলে তাদের বেশিরভাগই ১-২ দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন এবং মামলা থাকায় ৫ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার মুডে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি। দলটির দাবি,
করিডোর ও বন্দর ব্যবস্থাপনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বিএনপির প্রস্তাব ও পরামর্শ বিবেচনা না করলে সরকারকে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে লিখিত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গেল 9.5 মাসে জন আকাঙ্ক্ষা পূরণ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, জাতীয় ঐক্যেও ফাটল ধরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সব কাজ করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সহ সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের, অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না। নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান। এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার বিষয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যে সমর্থন জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি। নেতারা বলেন, পরামর্শ উপেক্ষা করলে সরকারের প্রতি সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করবে বিএনপি। সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা বলে গিয়েছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেইভাবে সহযোগিতা করাটা কঠিন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে পারে উল্লেখ করে ডিসেম্বরে ভোট আয়োজনে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান বিএনপির শীর্ষ নেতারা। যথাশীঘ্র সম্ভব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে মেয়র হিসেবে তার শপথে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। সাবরিনা মজুমদার রিপোর্ট। কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ ইস্যুটি। একদিকে তার কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে চলছে বিক্ষোভ, আরেকদিকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি। বৃহস্পতিবার বহুল আলোচিত এই রিটের বিষয়ে সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে রায়ের বৈধতা ও শপথ না পড়াতে নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর আগে বুধবার আদালত থেকে নেমে যাওয়ার সময় এক আইনজীবী তাদের উদ্দেশ্য করে হুমকি দিয়েছে বলে জানান আদালত। অজ্ঞাত সেই আইনজীবীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন বার সভাপতি। আদালত বলেন, জনস্বার্থে এমন রিট করার এখতিয়ার নেই। পাশাপাশি ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে সেই ট্রাইব্যুনালেই, কিন্তু বিবাদী পক্ষ তা করেনি। পরে ইশরাক হোসেনের আইনজীবীরা জানান, শপথ আয়োজন করতে আর কোনো বাধা নেই। এখন ইশরাককে শপথ না করানো হবে আদালত অবমাননা। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে, যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। উপদেষ্টা যিনি আছেন, একটা পার্টির
পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন রিটকারীর আইনজীবী। মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে এর রায়ের আলোকে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জনগণের ভোগান্তির কথা ভেবে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে শপথের বিষয়ে আদালতের রায় নিয়ে কালক্ষেপণ করলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অপসারণে সরকারকে 48 ঘন্টা সময় বেঁধে দেন ইশরাক হোসেন। এদিকে রিট খারিজের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। তন্দ্রা তারুণের রিপোর্ট। আনন্দ মিছিল আর স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে আসায় বিএনপি নেতাকর্মীদের মাঝে এমন বাঁধভাঙা উচ্ছ্বাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে 1 সপ্তাহের বেশি সময় ধরে রাজপথে কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ ইশরাকের শপথ না পড়ানোর রিট আদালত খারিজ করে দিলে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় নেতাকর্মীদের মাঝে। দ্রুত শপথ পড়ানোর দাবি জানান তারা। আমরা আমাদের প্রতিক্রিয়া ভাষা প্রকাশ করতে পারতাছি না, কারণ আমাদের যেটা চাহিদা ছিল ইনশাআল্লাহ আমরা সেটা পাইছি এবং আমরা বিশ্বাস ছিল যে আমরা ন্যায় বিচার পাবো এবং সেটাই হয়েছে। নেতাকর্মীরা বলছেন আদালতের রায়ে ইশরাক হোসেনের জয় হয়েছে। এটি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং গণদাবি ছিল বলেও মত তাদের। এরপর শুরু হয় নতুন আন্দোলন। এবার 1 দফা দাবি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। তাদের অভিযোগ সরকারের থেকে ক্ষমতার অপব্যবহার করছেন এই 2 উপদেষ্টা। আদালতের রায় সে উপেক্ষা করে সে আইন বিরোধী কাজ করেছে। আমরা অনতিবিলম্বে আসিফ মাহমুদ মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছি। তারা এই লিফট এই নাটকটা না করতো তাহলে এই ঢাকাবাসী যানজটে বিপড়তো না, বিভিন্ন রকমের মানুষের অসুবিধা পড়তো না। বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন। এ সময় তিনি সড়ক থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে 48 ঘন্টা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। ইশরাকের ঘোষণার পর কাকরাইল মোড় ও মৎস্য ভবনের সামনে সড়ক থেকে সরে যান নেতাকর্মীরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। আসামিদের গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যদি তদন্তকারী কর্মকর্তার বিশ্বাস করার কারণ থাকে যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে তিনি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে যাবেন, মামলার তথ্য ও পরিস্থিতি তদন্ত করবেন এবং অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করতে পারবেন এবং প্রয়োজনীয় অনুসন্ধান করতে পারবেন। সেখানে আরও উল্লেখ করা হয়, তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার বা জব্দ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাইতে পারেন। জুলাইয়ের সকল শক্তিকে বিনষ্ট করতে যে সকল ভারতীয় এজেন্ট কাজ করছে তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি সহ 3 দফা দাবিতে রাতে শাহবাগে মশাল মিছিল করে জুলাই ঐক্য। মশাল মিছিলটি রাজধানীর শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় সংগঠনটি থেকে 3 দফা দাবি তুলে ধরা হয়। উপদেষ্টা পরিষদে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দ্রুত তাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার দাবিও জানান তারা। জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ করতে সকল ভেদাভেদ ভুলে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। তোমাকে স্মরণ করে দিতে চাই, জুলাইয়ের রক্তের উপর দিয়ে গিয়ে তুমি প্রধানমন্ত্রী হবা, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। আগামী 31 মের মধ্যে যদি দূষণ মুক্ত সচিবালয় না করা হয়,
তাহলে জুড়াক্ষরের মাধ্যমে পুরো সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। উপদেষ্টা পরিষদে যে সকল ব্যক্তিবর্গ ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে, তা না হলে ছাত্র জনতা বাধ্য হবে জুলাইয়ের মতো আপনাদের বিরুদ্ধে আরেকটা ঐক্য করে তুলতে। সাভার আশুলিয়ার ভূমি সংক্রান্ত অফিসগুলো যেন আলাদ্দিনের চেরাগ, যার ছোঁয়ায় বদলে যায় পিয়ন থেকে পেশকারের ভাগ্য। বছরের ব্যবধানে কেউ কিনেছেন বাড়ি, কেউ ফ্ল্যাট, আবার কেউ গড়েছেন বহুতল ভবন। সেবা প্রত্যাশীদের জিম্মি করে অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়ার কেউই নেই। ভূমি অফিসের দুর্নীতি নিয়ে দেওয়ান ইমনের ধারাবাহিক রিপোর্ট। আশুলিয়া এসিল্যান্ড অফিসের পাশে ছোট্ট দোকানের চাবি ক্রেতা ফিরোজ কিবরিয়া অভাবের তাড়নায় স্ত্রীকে পাঠিয়েছিলেন প্রবাসে। তবে এসিল্যান্ড অফিসের দালাল হয়ে ফিরোজ এখন 2 তলা বাড়ির মালিক। ভূমি ও এসিল্যান্ড অফিসের পেশকার, নায়েব সহ একাধিক কর্মকর্তার সঙ্গে ফিরোজের হট কানেকশন। ব্যবসা করে, খারিজের কাজ করে। এই যে ভূমি অফিস আছে না আমাদের এই যে স্ল্যানের সামনে, এটা তো আমরা কিনছি বাড়িটা। কাজীমুদ্দিনের বাড়ি ছিল, তার বাড়ি আমরা কিনছি, আমার শ্বশুর কিনছে ধরেন 2-2.5 বছর আগে। আমার বউ বিদেশে গেছিলে, বিদেশে কিছু টাকা আনছে, 2 বছর থাকিয়েছিলে। আমার নিয়ে তো নিউজ আমার সব কিছু আমি ডিটেল আমি বলবো, সমস্যা নাই। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ওমেদার গাজী আল ইমরান আর তার ছোট ভাই গাজী মাহমুদ হাসান ইভান আমিনবাজার এসিল্যান্ড অফিসের অফিস সহকারী। বরিশাল থেকে সাভারে এসে একসময় ভাড়া বাসায় থাকলেও এখন পৌরসভায় 5 তলা ভবন, নির্মাণাধীন 3 তলা ভবন, প্লট, বিলাসবহুল ফ্ল্যাট সহ আবার সিটি সেন্টারে কিনেছেন দোকানও। দেশ টিভির অনুসন্ধানের পর আর দোকানে বসছেন না গাজী আল ইমরান। মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদককে হুমকি দেন ইমরান। আর তার ছোট ভাই গাজী মাহমুদ হাসান ইভান ক্যামেরা দেখেই দৌড়ে পালান। আলী ইমরান দোতলায় ফ্ল্যাট কিনছে, 3 রুমের ফ্ল্যাট, প্রতিটা ফ্ল্যাট 3 রুমের। বাড়িওয়ালা 6 তলা আছে, ওনার আছে, মাঝে মাঝে এসে থাকেন। আমি জানি যে ওনার অন্য জায়গায় ফ্ল্যাটও আছে। আপনাকে আমাকে কোনো টাকা দাবি করতেছেন? তাহলে এমন হয়রানি কেন করতেছেন? আপনারা আমাকে হয়রানি করতেছেন, বারবার এই যে ডিস্টার্ব করতেছেন, এগুলোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব ভাই। অভিযোগ ব্যক্তি পান তাহলে তাকে নিয়ে আপনি কি লিখবেন সেটা লিখেন। আশ্চর্য বিষয়, ক্যামেরা বন্ধ করেন। শিমুলিয়া ভূমি অফিসের সামনে কম্পিউটার দোকানগুলোতে খারিজ আবেদনকারীরা সাংকেতিক চিহ্ন দিয়ে নায়েব এবাইদুর রহমানের কাছে ফাইল পাঠান। পরে চিহ্ন মিলিয়ে কাজ করেন নায়েব, আর না থাকলে সেটিকে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেন তিনি। টাকা নিয়ে কিছুক্ষণ আগে একটা ছেলে আপনাকে টাকা দিল, আমার কাছে ভিডিও আছে। এটা কিসের টাকা নেন? আপনার পকেটে টাকাটা আছে, আমার কাছে ভিডিও আছে। আমি ওর কাছে টাকা চাইনি, উনি এমনি দিয়েছে। আমি ঝাড়ুদারের দায়িত্বে আছি। ঝাড়ুদারের রেকর্ড রুমে কি থাকতে পারে? রেকর্ড রুম? হ্যাঁ পারবে, এটা আমাদের লোক সংকট আছে, রতন একা পারে না, এই জন্য ওরে আমরা খাটাই। এই ও তো আমাদের সরকারি বেতন পায়, ও তো বাইরের লোক না, সহযোগিতা করতেছে। ও তো দায়িত্ব টাকা নিচ্ছে, এগুলো কিসের টাকা? সেটা ভাই আমি জানি না কি টাকা নিচ্ছে, কাটতে নিচ্ছে, কি দিয়েছে, মানুষ কেন দেয়, মানুষ দেবে কেন? না যে আবার বাইরের কাজ নিয়েছে, এগুলো এর কাজই তো জিজ্ঞেস করেন। এমনি করতেছে, আমি টাকার বিনিময়ে কাজ করি। জিজ্ঞেস আমি অফিসের কিছুই না, আমার বাড়ি এখানে নলাম, আমার জায়গা আছে, সম্পত্তি আছে আমার। এদিকে এ বিষয়ে সম্প্রতি সংবাদ প্রকাশের পর আশুলিয়া থানাকে দুদকে লিখিত অভিযোগ পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আর যথাযথভাবে দুর্নীতিবাজদের বিচারের দাবি করছে সাভার দুর্নীতি প্রতিরোধ কমিটি। যারা দুর্নীতিগ্রস্ত তাদের যেন বিচারটা যথাযথভাবে হয় এবং তাদের আইনের আমলে আনার যে প্রক্রিয়াটা সেটা যেন আরো বেশি দৃষ্টি দেওয়া হয়, সেই প্রত্যাশা করি। ভূমি সংক্রান্ত অফিসগুলোতে সেবার নামে মানুষকে জিম্মি করে অর্থ আত্মসাতের বিরুদ্ধে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। ভারত বাংলাদেশের ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমেছে যাত্রী পারাপার। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় যাত্রী পারাপারের সঙ্গে কমেছে ভ্রমণ কর বাবদ রাজস্ব আয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান। সহকর্মী হারুনুর রশিদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। ভারত সরকার নতুন করে বিজনেস ভিসা ইস্যু না করায় ব্যবসায়ীরা পণ্য আমদানিতে পড়েছে বিড়ম্বনায়। শুধুমাত্র যেসব ব্যবসায়ীদের ভিসার মেয়াদ আছে তারাই এখন পারাপার হতে পারছেন। দিনাজপুর হিলি স্থলবন্দরে যাত্রী পারাপার কমে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছে ইমিগ্রেশন চেকপোস্টে থাকা শ্রমিক ও ছোট ছোট ব্যবসায়ীরা। এখন লোকজন কম, এই জন্য গাড়ি খুব কম ছাড়তেছি। আশা করা যায় ভিসা ছাড়লে আরো আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আগে 4000-5000 টাকা বেচা তো এখন 1500-1000 এরকম বিক্রি হয়। আমরা গাড়ি চালাই, ভাড়া লোকজন নাই থাকার কারণে ভাড়া হয় না, বসে থাকি।
ব্যবসায়ীরা বলছেন ভিসা বন্ধ থাকায় সরাসরি ভারতে গিয়ে পণ্য কিনতে পারছেন না তারা। ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ক্রয় করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যে এর ব্যাপক প্রভাব পড়ছে বলেও জানায় তারা। এখন আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে পণ্য ওখানে দেখে কিনতে হচ্ছে, এখানে এসে দেখা যাচ্ছে পণ্যটা আরেক রকম হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যেও ব্যাপক প্রভাব পড়েছে আমরা এই ভিসা না পাওয়ার কারণে। বর্তমানে হিলি ইমিগ্রেশন পোর্টে যাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ। গেল অর্থ বছরে ভ্রমণ কর বাবদ এপ্রিল পর্যন্ত রাজস্ব এসেছে 9,11,43,000 টাকা, আর বর্তমান অর্থ বছরে ভ্রমণ কর বাবদ মাত্র 4,10,86,000 টাকার রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস অফিস। মূলত ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে এবং মেডিকেল ভিসা সীমিত করার কারণে এই হিলি ইমিগ্রেশন পোর্টের যাত্রী সংখ্যা অনেকটা কমে গেছে। বর্তমানে 100-র নিচে যাত্রী প্রতিদিন এই পোর্ট দিয়ে যাতায়াত করতেছে। গত অর্থ বছরে যেখানে ডেলি 300 পারাপার হতো, এখন আমাদের যেহেতু প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে, সেক্ষেত্রে রেভিনিউ ও কমে গেছে। ভিসা জটিলতার কারণে যাত্রী পারাপার কমার পাশাপাশি ভারতের নিষেধাজ্ঞায় বন্ধ রয়েছে রপ্তানিও। স্বল্প পরিসরে চলছে আমদানি কার্যক্রম। নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ প্রতিরোধে কাজ করবে এমন জাতের রঙিন আলু উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ঔষধি ও পুষ্টিগুণ সম্পন্ন এসব আলু উৎপাদন করা যাবে বছরব্যাপী। সাধারণ মিষ্টি আলুর চেয়ে ফলনও হবে বেশি। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। মিষ্টি আলু, কিন্তু কাটার পর দেখা যাচ্ছে ভেতরের রং বেগুনি, কমলা বা গোলাপি। এই রঙিন রূপ শুধু চোখ ধাঁধানো নয়, শরীরের রোগ প্রতিরোধেও অসম্ভব কার্যকর, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। 2021 সালে পেরুর লিমায় অবস্থিত ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার থেকে আনা বিশেষ জাতের বীজে শুরু হয় গবেষণা। এরপর 5 বছরের নিরলস প্রচেষ্টায় উদ্ভাবন করা হয় বাও সুইট পটেটো 7, 8 ও 9 নামের 3টি রঙিন জাত। এতে প্রচুর পরিমাণে অ্যান্থ্রোসায়োনিন, ক্যারোটিন ও হাই ফাইবার রয়েছে। এসব আলু নিয়মিত খেলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ প্রতিরোধ সম্ভব বলছেন গবেষণা টিমের প্রধান। অ্যান্থ্রোসায়োনিন হচ্ছে এক ধরনের সেকেন্ডারি মেটাবোলাইট, যেটা আপনার হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার ক্যান্সার প্রতিরোধী কাজ করতে পারে বা করতে পারে বলে আশা করি। ক্যান্সার প্রতিরোধী অ্যান্থ্রোসায়ানিন। আর কেরোটিন যেটা, সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে ভিটামিন এ এর উৎস, যেটা অনেক সময় রাতকানা বা অন্ধত্ব থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা দিবে। কারণ ভিটামিন এ এটা প্রুভেন, যে প্রমাণিত যে সেটা অন্ধত্বের এগেনস্টে এবং রাতকানার এগেনস্টে কাজ করে। বছরব্যাপী উৎপাদনযোগ্য এই মিষ্টি আলু পুষ্টিগুণে ভরপুর ও অধিক ফলনশীল। জাতগুলোর ফলন, গড় ফলন 20 থেকে 30 টনের মধ্যে হয় এবং সেটা আপনি 90 থেকে 100 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন। এবং কৃষক ভাইরা যদি এই জাতগুলো নেন তারা উপকৃত হবেন। একদিকে এটা ফলন বেশি, বাংলাদেশের ন্যাশনাল গড় ফলন হচ্ছে আপনার 10 টন বা তার চেয়ে সামান্য একটু বেশি। এই জাতগুলো থেকে তারা অল্প দিনে, অল্প সময় 90 থেকে 100 দিনের মধ্যে তারা 20 থেকে 30 টন ফলন পাবে। সফল এমন একটি গবেষণায় নিজেদের সম্পৃক্ত করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলছেন কৃষকরা এসব মিষ্টি আলু চাষে অধিক লাভবান হতে পারবেন। নরমালি মিষ্টি আলু হয় হচ্ছে 100 থেকে 110 দিনের মধ্যে, কিন্তু আমি আমার যে কাজটা করেছি, এক্সপেরিমেন্টটা করেছি, সেটার মধ্যে হচ্ছে আমি 90 থেকে 100 দিনের মধ্যেই ফলন পেয়েছি এবং ভালো ফলন পেয়েছি। মিষ্টি আলু ছাড়াও সবজি হিসেবে এই গাছের পাতা খেতে বেশ সুস্বাদু বলে জানান গবেষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।